হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 8টা আর আমরা ঘুম থেকে উঠে গেছি দুজনেই। আর রিহু এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম রিহু ঘুমোতে ঘুমোতে আমরা আমাদের কাজগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে নিই। ওখানে রিহুর পাপা আজকে একটু জামা কাপড় কেচে দেবে বলেছিল, তার জন্য ও জামা কাপড় কাচতে চলে গেছে। আমি সকালবেলা আগেই ভিজিয়ে দিয়েছিলাম উঠে। আর এখন আমি ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি করছি আর কি। তো আগের দিন রাতেবেলায় না আমি এই আলুগুলোকে কেটে রেখেছিলাম, কারণ আলুর তরকারি বানাবো আর একটু লুচি বানাবো। আগের দিন যদি এই সবজিগুলো, সকালের সবজিগুলো আমি কেটে নিই না, তাহলে না আমার একটু ঝামেলাটা কম লাগে। নাহলে না এই 8টা অবধি আর ঘুমটা আমার হতো না। একটা টেনশন থাকে মাথার মধ্যে যে তাড়াতাড়ি উঠতে হবে, নাহলে আরও দেরি হয়ে যাবে। আর এরই মধ্যে কিন্তু আমার ডাক পড়ে গেছিলো, রিহু উঠে গেছিলো, উঠেই কিন্তু ডাকছিল। তো ও তো আর ডাকতে পারে না এখন, ওই আওয়াজ দেয় কে করে। তো তার জন্য এবার রিহুকে বলছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে একটুখানি হাই বলে দাও, তো সেটা কিন্তু ও বলেছে একবার, কিন্তু বারে বারে তো আর বলবে না, কারণ ওর মুডের উপর ডিপেন্ড করে। তার উপর আবার বেচারা এখন ঘুম থেকে জাস্ট উঠে এসেছে। তো এখন তোর মাকেই চাই একটু, তাই একটু কোলে নিয়েই কিন্তু আমি ওকে একটু রান্নাটা করে নিলাম। আর এই যে আমাদের কিন্তু বাঙালিদের ইমোশন লুচি দিয়ে আলুর তরকারিটা, আলু টমেটো দিয়ে তরকারিটা করেছিলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই তরকারিটা আমি যখনই বাড়িতে বানাই না কেন, জয় সবসময় বলে যে পিয়া বৌদির মতন তরকারি করেছো। কারণ আমাদের বাড়িতে যখন যাই, পিয়া বৌদিদের ঘরেতে যখনই নিমন্ত্রণ থাকে আমাদের, তখনই কিন্তু পিয়া বৌদি এরকম একটা আলুর তরকারি করে, সাথে লুচি করে বা রুটি করে, যেটাই করে না কেন, বাট এই তরকারিটা থাকে। তো ওর এত ভালো লাগে পিয়া বৌদির হাতের ওই তরকারিটা, তার জন্য কিন্তু সবসময় আমি যখনই করি তখনই বলা যায় পিয়া বৌদির স্পেশাল তরকারি করেছো। তো যাই হোক, এখন কিন্তু আমার তরকারি করা হয়ে গেছে। এবার গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমরা সাধারণত এখন ওই আটার লুচিই খাই, ময়দাটাকে যত সম্ভব আমরা অ্যাভয়েড করি। হ্যাঁ, বাইরের জিনিস তো আর ময়দা দিয়েই তৈরি হয়, তবে বাইরের জিনিসটাও এখন আমরা খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি। আর আগে না আমার এই আটার লুচি একদম পছন্দ ছিল না, কারণ ওই সাদা সাদা হতো না, তো তার জন্য। কিন্তু আমি যেহেতু প্রেগনেন্সির সময় পুরো একটা বছর আমি বাপের বাড়িতে ছিলাম, তো মা কিন্তু আমাকে সব সময় একটু হেলদি খাবার দেওয়ার চেষ্টা করতো। যেহেতু প্রেগনেন্ট ছিলাম, তো প্রেগনেন্সিতে তো ময়দা খাওয়াটা একদমই উচিত না, তার জন্য কিন্তু মা আমাকে সবসময় কিছু না কিছু বানিয়ে দিত খুব হেলদি। যেরকম এই আটার লুচি, তারপর ইডলি, ধোসা, আটা দিয়ে রোল বানিয়ে দিত, তারপরে আলুর পরোটা। তো তার মধ্যেই আটার লুচিটাও ছিল, যেটা আমার প্রথম দুদিন না ভালো লাগলো, পরে কিন্তু এটাই বেশ ভালো মনে হয়েছিল যে হ্যাঁ, স্বাস্থ্যের পক্ষেও ভালো আর টেস্টিও হয়, খেতে খুব একটা খারাপ লাগে না। তারপর থেকে কিন্তু আমরা আর ময়দার লুচি করিই না, আটার লুচি করি। আর এইদিকে দেখো রিহুর জন্য খাবার বানিয়েছি, রাগি বানিয়েছিলাম, খেজুর দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর এরই মধ্যে কিন্তু এসে দেখো এখানে আমার রান্নাঘরের নিচে যত জিনিস থাকে, দিনের মধ্যে যে কতবার এসে এগুলোকে নষ্ট করে দিয়ে যায় যে কি বলবো। রান্নাঘরটা যেহেতু একটু ছোট, তাই ও যতবার এসে নষ্ট করে ততবার আমাকে এগুলো গুছিয়ে রাখতে হয়, নাহলে তো আমি দাঁড়াতেই পারবো না রান্না করার জন্য, তাই না? তো চলো, আমার সমস্ত কাজকর্ম কিন্তু আমার শেষ করা হয়ে গেছে, ব্রেকফাস্টের ঝামেলাটা মিটে গেছে আর কি। এবার চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। তো লাঞ্চে আজকে বানাবো হচ্ছে এখানে চিকেন কোফতা আর রুটি। আমরা এখন মাঝে সাঝেই না দুপুরবেলা রুটি পরোটা খাই, কারণ এইখানকার মানুষেরা তো বেশিরভাগ রুটিই খায়, আর ওই মাঝে সাঝে একটু পরোটা খায়, আর খুব কম ভাত খায়। তো এখানে যেহেতু আমাদেরকে থাকতে হবে, আর রিহু যেহেতু এখানেই বড় হবে, তাই চেষ্টা করি যে এখানকার মতন করেই জীবনযাপনটা করতে। তো আর আমার তো কোনো ব্যাপার না, আমাকে রুটি ভাতের জায়গায় রুটি দিলে আমার একটু বেশি ভালো হয়। তবে জয়েরও এখন, আগে অসুবিধা হতো, কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না, কারণ জয় তো অর্ধেক সময়ই লাঞ্চটা অফিসেই করে। যখন অফিসের ডিউটি হয় তখন কিন্তু লাঞ্চটাও অফিসেই করে। তো অফিসে তো রুটি ভাত দুটোই হয়, তবে রুটিটা খেলেই বেটার হয়, কারণ ভাত খেলে তো বাঙালিদের ঘুম পেয়ে যাবে, আর ঘুম পেলে তো কাজ করতে পারবে না। তাই ওই রুটিটাই খায় বেশিরভাগ, আর বাড়িতে থাকলে ভাত খায়। তবে মাঝে সাঝে আমরা এই আজকে যেরকম চিকেন কোফতা বানাচ্ছি, তাই একটুখানি ওই রুটি করেছিলাম, চিকেন কোফতা দিয়ে ভাতটা ভালো লাগতো না। আমরা যখনই বাড়িতে চিকেন আনি না, তখন না ওই 1 থেকে 1.5 কেজি মতন চিকেন আনি, যাতে আমাদের দুদিন হয়ে যায়। আর সলিড পিসগুলো না আমাদের দুজনের কারোরই ভালো লাগে না, তো আমরা হাড়ের পিসগুলো বেছে বেছে আগে রান্না করে ফেলি, আর সলিডগুলো রেখে দিই। কারণ হচ্ছে সলিড দিয়ে অনেক পরে অন্য কিছু বানিয়ে নেওয়া যায়, যেরকম ওই ম্যাগি বা পাস্তা
করলে বা চাউমিন করলে তার মধ্যে চিকেনের কিমা দিয়ে দেওয়া যায়, বা চিকেন স্যান্ডউইচ করে নেওয়া যায়, চিলি চিকেন করে নেওয়া যায়। তো এরকম তাই জন্য কিন্তু আমরা সলিড পিসগুলো আলাদা করে রেখে দিই। যেমন সলিড পিসগুলো একদিন রেখে দিয়েছিলাম বলে আজকে আমি এইটা করতে পারছি, চিকেনের কোফতা। তো চিকেন কোফতাটা জানো আমি কিভাবে বানিয়েছি? চিকেনের পিস মানে সলিড পিসগুলো মিক্সারে দিয়েছিলাম, আর তার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, নুন, আদা রসুন বাটা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে গোল গোল বল বানিয়ে আমি সেগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পেলে। আর তারপরে গ্রেভির জন্য একটা মশলা বানিয়েছিলাম, সেটা হচ্ছে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজেছিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর একটু চাল মগজ দিয়ে আমি কিন্তু ওই পেঁয়াজ ভাজাটাকে তুলে নিয়েছিলাম, তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ওটাকেও পেস্ট করে নিয়েছি। আর তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে যেই পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ বেটে, তো সেটাও আমি দিয়ে দিলাম, দেখতেই পারছো। তার মধ্যে কিন্তু একটু ওই মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি যাতে মশলাটা ওয়েস্ট না হয়ে যায়। আর তার মধ্যে কিন্তু এখন আমি দিচ্ছি মশলার মধ্যে ওই নুন, একটুখানি ধনে গুঁড়ো, আর একটুখানি গরম মশলা। এই সামান্য এই কটাই মশলা লাগে, জানো তো এত টেস্টি হয় খেতে যে কি বলবো। বেশি মশলা লাগে না, শুধু টাইমটা লাগে ওটাই যে চিকেনের কোফতাগুলো বানিয়ে একটু ভাজতে হয়, এটাতেই যা একটু টাইম লাগে। এছাড়া রান্নাটাতে কোনো টাইমও লাগে না অত একটা বেশি, আর খেতেও বেশ টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো, বেশ ভালো লাগে। তার মধ্যে দেখো আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি এখন দিয়ে দিলাম, তাহলে একটুখানি রিচ ব্যাপারটা হবে আর কি। আর তারপর আর কিছুই না, এর মধ্যে একটুখানি জল দিয়ে ফুটিয়ে তারপর ওই চিকেনের কোফতাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটুখানি নুন চিনিটা মানে চিনি তো না সরি নুনটা একটু চেক করে নিয়ে তারপর উপর দিয়ে ওই হালকা কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলেই কিন্তু আমাদের চিকেন কোফতা একদম রেডি। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু ওই ফ্রেশ ক্রিমটা ছিল না বাইরের আনা, তার জন্য আমি দুধের সর, মোটা সর পড়েছিল দুধে, ওই সরটা তুলেই আমি দিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু ক্রিমের কাজ করে। তো যাই হোক, আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। তো আটা মাখা হয়ে গেছে, আমি জাস্ট খাওয়ার সময় গরম গরম রুটি করে দেব। তো চলো এখন গিয়ে স্নান টান করে নিই। আর এখানে যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে যে কি বলবো, এরকম বৃষ্টি আমি এই দিল্লিতে আগে কখনোই দেখিনি এই 3 বছরে। তো কিছু করার নেই, এখন সুন্দর ওয়েদার। এই বছর গরমটা আমার একদম গরম ফিলই হয়নি, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তার মধ্যে আবার জামা কাপড় শুকোচ্ছে না, আমার ঘরের মধ্যে অত বেশি দড়ি টানানো নেই যে ঘরের মধ্যেই শুকিয়ে দেবো জামা কাপড়গুলো পাখা চালিয়ে। তো কিছু করার নেই, ওই বাইরের অপেক্ষায় বসে থাকতে হয়। আর এত সুন্দর আজকে হাওয়া চলছিল, আর জয় তো সকালবেলায় জামা কাপড়গুলো কেচে রেখেছিল, কিন্তু আমার না সময়ের অভাবে একদম মেলাই হচ্ছিল না। তারপরে কিন্তু রান্নাবান্না শেষ করে স্নান করে আমি একবারে জামা কাপড়গুলো নিয়ে এসেছি মেলতে। দেখো এক গামলা কেচে দিয়েছে এই ওয়েদারে। তো একদম অন্ধকার হয়ে এসে, জানি না আবার কখন নামবে, তাড়াতাড়ি করে মেলে দিই বাবা, না হলে কিন্তু এই বিছনা চাদরগুলো শোকাতে আমার অসুবিধা হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এই অবধি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে একটা লাইক করে দিও। তো বাই বাই।